নায়িকাকে কেউ বন্দি করে রেখেছে, সেখানে নায়ক সব বাধা বিপত্তি পেরিয়ে নায়িকার কাছে এসে হাত বাড়াতেই নায়িকা ছুটে এসে তাকে জড়িয়ে ধরবে। কিন্তু আয়নের ধারণা পাল্টে দিয়ে হলো তার উল্টোটা। তানিশা আয়নকে হাত বাড়াতে দেখে পরনের জামা খামচে ধরে দুপা পিছিয়ে বলল। আপনি আমাকে এসব করার জন্য ডেকেছেন? তানিশাকে এভাবে পিছিয়ে যেতে দেখে আয়ন ভ্রু কুঁচকে ওর দিকে এগিয়ে আসতে আসতে বলল। মানে? আপনি তো সাধু পুরুষ, তাই মানে বুঝতে পারছেন না। অন্যদিকে মুখ করে অগত্যা আয়ান তানিশার কথায় পাত্তা না দিয়ে ওর কাছে এগোতেই তানিশা হাত উঠিয়ে বাধা দিয়ে বলল। একদম আমার কাছে আসবেন না। ওয়াই? কারণটা খুব সিম্পল। আপনার এক ভাই বাসুর করে বউকে 3 দিন অজ্ঞান করে রাখছে। আপনিও তো তারই ভাই। আপনাকে কি বিশ্বাস আছে যে আপনি আমাকে 10 দিন অজ্ঞান করে রাখবেন না? দেখা গেল আপনার একটা কথার অবাধ্য হলাম, তখন আপনি আমাকে সত্যি সত্যি 10 দিন অজ্ঞান করে রেখে দিলেন। তখন তানিশা কথাটা শেষ করতে না করতেই আয়ন ওকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরল। হঠাৎ কি হলো বুঝে আসলো না তানিশার। পরক্ষণে যখন বুঝতে পারলো তখন আয়নের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতেই আয়ন হুঁশের মতো শব্দ করে আস্তে করে ফিসফিসিয়ে বলল। ছটফট করো না প্লিজ, থাকো না একটু এভাবে, ভীষণ শান্তি লাগছে। তানিশা আয়নের এহেন কথায় কেমন শীতল বরফ হয়ে জমে গেল। তার হঠাৎ কি হলো কে জানে। আয়ন তানিশাকে ছটফট করা বন্ধ করতে দেখে বেশ কিছুক্ষণ জড়িয়ে থেকে ওর দুবাহুতে হাত রেখে সামনে এনে দু হাত দ্বারা তানিশার নরম গাল দুটো হাতের মধ্যেও আবদ্ধ করে। পরপর এগালে ওগালে নাকে কপালে শব্দহীন চুমু খেলো। অতপর আবারও বুকের সাথে জড়িয়ে বলল। আমি খুবই সামান্য, তবে ভালোবাসাটা তুমি পিওর পাবে। আমার কেমন যেন লাগছে। তানিশা কথাটা বলা মাত্র আয়ন ওকে সাথে সাথেই ছেড়ে দিল। সে কোনো বিষয়ে জোর করতে রাজি নয়। যখন তার ভালোবাসার মানুষটা তার কাছে সায় জানাবে তখন সে ঘনিষ্ঠতা বাড়াবে, তার আগে নয়। কারণ মানুষটা তো দিন শেষ তারই, তাই না? সেখানে জোর জবরদস্তি করার বিষয়টা দৃষ্টিকটু দেখায়। তবুও একটা দিক থাকতো জোর জবরদস্তি করার, যদি অন্য কেউ তাকে পেতে চেত। যেখানে মানুষটা তারই হবে সেখানে জোর জবরদস্তি শব্দটা আসেই না। আয়ন এসব ভেবে তানিশার দিকে ডান হাতটা বাড়িয়ে বলল। চলো, নাম না জানা মোটা গাছটার নিচে বেঞ্চিতে বসি। তানিশাও আর না করলো না, তবে আয়নের হাতে হাতও রাখলো না, বরং আয়নকে পাশ কাটিয়ে বেঞ্চিতে বসতেই আয়ন ওর দুবাহু উপরে করে ঠোঁট উঁচিয়ে হেঁটে এসে তানিশার গা ঘেঁষে বসতেই তানিশা ওর মাথা সরিয়ে দিতে নিলে আয়ন বলল। উহুম, ভুলেও একদম না। তানিশাও আর সরালো না, কারণ সে তো জানে এই ব্যক্তির স্বভাব। সে যতবার সরাবে এই ব্যক্তি ততবার ওর কাঁধে মাথা রাখবে। তাই চুপচাপ বসে থাকতে আয়ন হঠাৎ গেয়ে উঠল। আজ এই দিনটা হোক দুজনার, ভালোবাসতে আরো মধুময়। বাইরের রাজনীতির কোলাহল পেরিয়ে মাত্রই খানমহলে এসেছে আরিফ। সে বিকেলের পর থেকে বাহিরে আসায় ব্যস্ততার ওপর ব্যস্ততা। জীবনটাই কেমন ধূলিকণার মতো হয়ে গেছে। এমপি সাহেব বলতে কথা, প্রতিটি সাধারণ জনগণের ভালো মন্দ তাকেই দেখতে হবে। হ্যাঁ, সে সামান্য উছিলা মাত্র। রিজিক তো আল্লাহ দেয় তাদের, তার উপর শত্রুর তো অভাব নেই। যে যেখানে থেকে পারছে হামলে নেওয়ার চেষ্টা করছে। তবে আরিফের ইলেকট্রনিক বুদ্ধির সাথে পেরিয়ে উঠতে পারছে না। এই তো সেদিনও আমান ও তার লোকেদের সাথে ঝামেলা হয়েছিল, তবে আমার নিজ থেকেই এসে ক্ষমা চেয়ে গেছে। এতে বেশ অবাক হয়েছিল আয়ান। তবে আরিশ মোটেও অবাক হয়নি, কারণ আমানের মতো লোক ক্ষমা চাইবে না সেটা তার বিচক্ষণ মাইন্ড জানে। নিশ্চয়ই কোনো ফন্দি এতেই ক্ষমাটা চাইতে এসেছে। তবে আমানের নেক্সট পরিকল্পনা কি সেটাই দেখার পালা। আরিশ কেটিএম আরসি 390 বাইকটা রাইড করে গাড়ির পার্কিং এরিয়ায় পার্ক করে বাইক থেকে নেমে হাত দ্বারা ঘাড়ের শার্টটা উপরের দিকে তুলে ঝাড়তে ঝাড়তে বসার ঘরে পেরিয়ে রুমে যেতে নিলে সঞ্জিতা খান পিছু ডেকে বলেন। আরিশ আব্বু, ফ্রেশ হয়ে মৌকে নিয়ে খেতে আসো। আরিশ হেঁটে যেতে যেতে উত্তর করল। হুম। আরিশ রুমের দরজাটা পিন লক ডায়াল করে রুমে ঢুকতেই দেখে তার মুখ ফুলিয়ে গোল হয়ে বিছানার ওপর বসে। আরিশ এটা দেখে তপ্ত নিঃশ্বাস ফেলে দু পকেটে থেকে দু পকেট ভর্তি কিটক্যাট ডেইরি মিল্ক বের করে বিছানায় ক্যাচ দিতেই যদি চকলেটগুলো দেখেও আরিশের সামনে না দেখার ভান করলো। সে কি ভুলে গেছে এ লোকটাকে কতগুলো থাপ্পড় দিয়েছে? একদম না। জ্যোতির মুখ ঘোরানো দেখে আরিশ ফ্রেশ হওয়ার জন্য তোয়ালে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল। আমি ফ্রেশ হতে যাচ্ছি। অবাধ্য হয়ে একদম রুম থেকে বের হওয়ার সাহস দেখাবি না।
আরিশ কথাটা বলে আর চোখে যুথির দিকে তাকাতেই কোনো সারা শব্দ না পেয়ে সেও আর কথা বাড়ালো না, হেঁটে ওয়াশরুমে চলে গেল। আরিশ ওয়াশরুমের দরজাটা লাগাতেই যুথি সেদিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, মোকলেস, চিনি ছাড়া মিষ্টি কুমার, আমি এক্ষুনি তোর রুম থেকে চলে যাব রে কাদের। বলে উঠে আবারও ভান করে দরজা পর্যন্ত আসতেই চকলেটগুলোর কথা মনে পড়তে ফিরে এসে দু হাতের মধ্যে চকলেটগুলো নিয়ে নিজ রুমে চলে এসে দরজাটা শক্ত করে লাগিয়ে নিঃশ্বাস ফেলে বলল, বালের একখান স্বামী, চলেই তো এলাম, ধরে রাখতে পেরেছেন? বেশ সময় নিয়ে আরিশ ফ্রেশ হয়ে মুখ মুছতে মুছতে বের হয়। বিছানার দিকে তাকাতেই যুথিকে দেখতে না পেয়ে হাত দুটো মুঠিবদ্ধ করে তোয়ালেটা বিছানার উপর ছুঁড়ে মেরে দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, অবাধ্য 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 হাফ ফুটের বাচ্চা। এই জিনিসটা আমার মোটেও পছন্দ না, যেটা তুই বারবার করে আমাকে রাগিয়ে দিস। আরিশ রাগে ঘন ঘন নিঃশ্বাস ফেলে আবারও বলল, ঠিক আছে, অবাধ্য হয়েছিস না, দেখবো কতদিন নিজেকে ঘরবন্দি করে রাখতে পারিস। বলে রাপ্পাই হেঁটে খাবার খেতে টেবিলে আসে। খানবাড়ি সবার খাওয়া দাওয়া শেষ। রাতে যে যার রুমে চলে যেতেই যুথি পেটের ক্ষুধায় ঘর থেকে বেরিয়ে চুপি চুপি টেবিলে এসে বসার ঘরে কোনো রকম একবার দেখে দ্রুত পায়ে ফ্রিজের কাছে এসে খাবার তুলে পুনরায় রুমে চলে যেতেই পেছন ফেলে গেল আরিশকে। সে যখন খাবার নিতে নিচে এসেছিল তখন আরিশ লিভিং রুমের পেছনে সোফায় পায়ের উপর পা তুলে ফোন দেখছিল, যার কারণ যুথির চোখে আরিশ পড়েনি। তবে আরিশ বসার ঘরে কারো উপস্থিতি টের পেয়ে তাকাতেই যুথিকে খাবার নিতে চুপি চুপি আসতে দেখে ভ্রু কুঁচকে ওকেই দেখছিল, কারণ তার জানা সবার খাওয়া হয়ে গেলে তার বোকা মৌটা চুপি চুপি খেতে আসবে, আর তখন সে তার বউকে নিজের কাছে নিয়ে যাবে। কিন্তু আরিশ যুথির পা টিপে টিপে আসা মুহূর্তটা দেখে যুথি কী করে দেখার জন্য তাকিয়ে থাকতেই যুথি ততক্ষণে খাবার নিয়ে রুমে চলে গেছে। বিষয়টা তখন তার স্মরণে এসেছে। আরিশ তার মৌকে নাগালে না পেয়ে ডান হাত দ্বারা বা বাঁ হাতে ঘুষি মেরে বলল, সিট মিস হয়ে গেল। যুথি খাবারগুলো পেট পরে খেয়ে ঢেকুর তুলে আরামসে একটা ঘুম দেওয়ার জন্য বিছানায় গা এলিয়ে দিতে দিতে বলল, এখন মজা বুঝুন মিস্টার এ কে, বউ ছাড়া কেমন লাগে। বলে কুলবালিশটা জড়িয়ে ঘুমানোর চেষ্টা করে 10 মিনিট কাটিয়ে দিতে যুথির চোখে ঘুম ধরা দিল না। তাই বিরক্ত হয়ে পুনরায় আবারও ঘুমানোর চেষ্টা করল, কিন্তু আগের বারের মতো এবারও 20 মিনিটের মাথায় বিরক্ত হয়ে কুলবালিশটা লাথি মেরে মেঝেতে ফেলে উঠে বসে বলল, বালের কোলবালিশ, তুই কি আমার স্বামী যা আমার শরীরের মধ্যে ঢুকে ঘুমানোর চেষ্টা করছিস? বিয়াদ্দব, তুই জানিস না আমার স্বামী, তুই জানিস না আমি আমার স্বামীর বুকের মধ্যে ছাড়া ঘুমোতে পারি না। এতটুকু বলে ফুঁসতে ফুঁসতে আবারও বলল, বালের রাগ আমার, বালের অভিমান, এই বালের রাগ অভিমানের গুষ্টি কিলাই আমি আমার জামাইয়ের কাছে ঘুমাবো। খানমহলের প্রতিটা রুমে নীরবতা বিরাজমান। কোনো রুমে না আছে আলো আর না আছে কোনো শব্দ, শুধু হাওয়া হয়ে যাচ্ছে মহলের প্রতিটি মানুষের গভীর ঘুমের নিঃশ্বাস। তবে ঘুম নেই খানমহলের দুটি মানুষের চোখে। ছটফটতা, মানসিক দুর্বলতা, বুকে ব্যথা নিয়ে দু কপত কপতি অস্থিরতায় ভুগছে। একজন যে রাগে দরজা ভেঙে কাছে গেলে পরিস্থিতি বিগড়ে যাবে ভেবে নিজেকে যথাসম্ভব আটকে রাখছে, তো অন্যজন মনের উপর যুদ্ধ করে অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছে। যদি তখন কোলবালিশটা ছুঁড়ে ফেলে ওটার উপর রাগ ঝাড়ছিল, তখন সব ভুলে স্বামীর বুকে ঘুমাবে বলে বিছানা থেকে নেমে দরজা পর্যন্ত আসতেই পরক্ষণে জামার দুই সাইড খামচে ধরে। আরিশের দেয়া থাপ্পড় রুম বন্দি করে রাখার কথাগুলো মনে আসতেই জায়গায় দাঁড়িয়ে যায়। মন তাকে আরিশের কাছে যেতে বলল, মস্তিষ্ক বলছে, যাস না যুথি, ওই লোকটা তোকে কষ্ট দিয়েছে, তারও শাস্তি পাওয়া উচিত, তোর তাকেও শিক্ষা দেওয়া উচিত। যুথি মনের ইচ্ছেকে প্রাধান্য দিল না, বরং মস্তিষ্কের কথাগুলো স্মরণে রেখে পুনরায় মেঝেতে পড়ে থাকা কুলবালিশটা তুলে বিছানায় শুয়ে এপিট ওপিট করতে লাগলো। এই ভেবে দেরি হলেও ঘুম ঠিকই আসবে, হলো তাই। বেশ কিছুক্ষণ সময় যেতে যুথির একসময় গভীর ঘুমে তলিয়ে যায়। অপোজিট সাইডে আরিশ চোয়াল শক্ত করে মুখভঙ্গিমা কেমন করে চ এর মতো উচ্চারণ করে রোমের বারান্দায় পেতে রাখা বেতের চেয়ারটার ছেড়ে উঠে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে রোমে এসে টি টেবিলে রাখা অর্ধ পানি ভর্তি গ্লাসটার তুলে মেঝেতে আছাড় মারতেই মুহূর্তে সেটা ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ল। এতেও আরিশ ক্ষান্ত হলো না। অতিরিক্ত রাগ মস্তিষ্কে বিচরণ হতেই পরপর দুটি ঘুষি লাগালো দেয়ালে, যার দরুন আরিশের হিংস্রতা কেবল কমছে নয়, বরং বেড়েই চলেছে। আরিশ তার রেশ ধরে হিংস্র মানবের মতো রাগের তোপে পড়ল, হাফ ফুটের বাচ্চা, আমাকে রাগাস? খোদার কসম, তোকে একবার হাতের নাগালে পাই কথা বলার সুযোগটুকুও দেবো না।
তোর ঘাড় তেরামির স্বভাব যদি পিটিয়ে না কমাই, তো আর রইল বাকি কথা অবাধ্য হওয়ার। তাহলে অবাধ্য হওয়ার সেই বাঁকা রগটা টেনে ছিঁড়ে ফেলে তোর সাথে যা করবো স্বইচ্ছায় বারবার সঁপে দিবি নিজেকে আমার কাছে। আরিশ এতটুকু বলে পুনরায় নিঃশ্বাস ফেলে চুলগুলো খামচে ধরে চেঁচিয়ে বলল, মৌ, আমার তোকে ছাড়া খালি খালি লাগে। সব কিছু কেমন শেষ করে দিতে মন চায়, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বিলিভ ইট, আমার তোকে চাই, মানে তোকেই, অ্যাট এনি কস্ট। আমার তোকেই লাগবে। শেষ কথাটা বলতে বলতে আরিশ আর পারল না নিজেকে স্বাভাবিক রাখতে। ততক্ষণে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে মাথা ঠেকালো খাটের সাথে। তার সত্যি এবার শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, কিছুর একটা অভাব ফিল করছে, নিজেকে কেমন উন্মাদ মনে হচ্ছে। এভাবে আর কিছুক্ষণ থাকলে হয়তো ব্রেন স্ট্রোক করতে পারে। আরিশের কেমন হাত কাঁপছে, চোখ দুটো কেমন রক্তবর্ণ ধারণ করেছে, ঘাড়ের রগ হাতের রগ কেমন নীলচে বর্ণ হয়ে ফুলে উঠেছে, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। হয়তো অতিরিক্ত রাগে এমনটা হয়ে গেছে। আরিশ অনেক কষ্টে বুকে হাত চেপে উঠে দাঁড়িয়ে দরজা খুলে যুথির রুমের সামনে এসে দরজা নক করে কাতর কণ্ঠে বলল, ও মৌ, মৌ রে, আমার তোকে ছাড়া দম নিতে কষ্ট হয় তো। দরজা খোল না জান, দরজাটা খুলে আমার শূন্য বুকটা পূর্ণ করে দে না বউ। তবে আরিশের এমন কাতর কণ্ঠ বলা কথাগুলো হয়তো ঘুমন্ত যুথি শুনল না। যদি শুনতো তাহলে হয়তো সব রাগ ইগো ফেলে ছুটে এসে আরিশের বুকে হামলে পড়তো। আরিশ ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে যুথির বন্ধ দরজার সামনে বসে পড়ে পুনরায় একই কণ্ঠে বলল, ওইটুকু শরীরে এত রাগ অভিমান আসে কোথা থেকে? মানুষটা তো ওইটুকু, তাহলে আমিই বা এমন পাগল হলাম কেন এইটুকু মেয়ের জন্য? বলে কিছুক্ষণ মাথাটা দরজার সাথে ঠেকিয়ে কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, তোকে যেহেতু আমি মেরেছি, জোর করে বাসর করে অজ্ঞান করেছি, তাহলে তুইও বরং আমার সাথে জোর করে বাসর কর। বাসর করে আমাকে অজ্ঞান করে দে। আর আমি যদি অজ্ঞান হয়ে না পড়ি, তো মিথ্যা মিথ্যা 3 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকবো। তাহলে তো হিসাব শোধবোধ। উক্ত কথাগুলো বলে আশা নিয়ে দরজার দিকে তাকাতেই আরিশ আবারও হতাশ হলো। ভেতর থেকে যুথির কোনোরূপ সারা শব্দ না পেয়ে তাই শরীরের সব ভর ক্লান্তিতে দরজার উপর ছেড়ে দিয়ে আবারও আবদার করার মতো করে বলল, ও বউ, রাগটা ফেলে দিয়ে আমার শূন্য বুকে ফিরে আয় না। কথা দিচ্ছি, তোকে ভালো রাখতে আমার যত দূর যাওয়া লাগে আমি যাব। তবু আমাকে এভাবে দূরে রেখে কষ্ট দিস না। তোর দূরত্বটা আমার দিন শেষে বুক কুড়ে কুড়ে খায়। ফিরে আয় বউ, অন্যের জিনিসে চোখ দিতে নেই। কথাগুলো এক নাগাড়ে বলে মাথাও এলিয়ে দিল দরজার সাথে। এমন বেশ কিছুক্ষণ সময় যেতেই আরিশ যুথির বন্ধ দরজায় মাথা রেখে ঘুমিয়ে যায়। পাখিদের কিচিরমিচির আওয়াজ সেই সকাল সকাল মিঠা আলোতেই থেমে গেছে। আর এখন বেলা 8টার ঘরে। আরিশ সে রাতে যুথির বন্ধ দরজার সামনে ঘুমলেও সকালের আলো ফোটার সাথে সাথে 6টা নাগাদ নিজের রুমে চলে গেছে। রুমে গিয়ে কোমরটা টান টান করে বিছানায় চিত হয়ে শুয়ে ঘুমানোর সিদ্ধান্ত নিল। রাতে মশার কামড়ে তার ঘুম হয়নি ভালো করে। তাছাড়া আজ শুক্রবার তেমন কোনো পলিটিক্স চাপও নেই, যদিও যতটুকু বা আছে সেটা ঘুমিয়ে উঠলেও করা যাবে ভেবে 2 ঘন্টা ঘুমিয়ে নিল। আর এখন বেলা 8টা বেজে গেছে। যদি তার আজ কি হলো কে জানে, এক ঘুমে তার বেলা 8টা বেজে গেছে। আজ ফজরের নামাজ কালাম পর্যন্ত পড়তে পারল না। যদি চোখ ডলতে ডলতে উঠে বিছানায় বসলো। যদি সে ঘুমোলে অবশ্য আরেকটু ঘুমোতে পারত। তার চোখে এখনো ঘুম, কিন্তু নিচে বসার ঘরের আওয়াজ তার সুন্দর ঘুমে এখন তালা দিতে হবে। এই তো 10-15 মিনিট হয় ফাড়ি এসে দরজা ধাক্কে বলে গেল। হয়তো কাজের মহল তাকে নিয়ে আড্ডায় আরও মেতে উঠেছে, তাই হয়তো আওয়াজ একটু জোরেই শোনাচ্ছে, যার দরুন কথা হাসাহাসির শব্দ উপর ঘর অবধি চলে আসে। ভেবে যুথি আর বিছানায় গা এলিয়ে বসলো না। উঠে ওয়াশরুমে যাবতীয় কাজ শেষ করে ফ্রেশ হয়ে বের হয়ে একটু ক্রিম আর সাথে সানস্ক্রিন মেখে নিল। অতপর চুল আশ্রে গার্ডার দিয়ে বেঁধে ওনাটা ঝরিয়ে সিঁড়ি বেয়ে বসার ঘরে আসতেই মুখে হাসি ফুটিয়ে বলল, ওমা, সুচি, তুমি কখন এলে? আন্টিও এসেছে? মাও এসেছে। এর জন্যই তো বলি এখানে এত আওয়াজ কেন। বলে ওদের কাছে যেতে নিলে চোখ পড়ে তানিশার পাশে বসা আশিকের উপর। যুথি আশিককে দেখা মাত্র দৌড়ে ওর কাছে গিয়ে গাল টেনে দিয়ে আফসোসের স্বরে বলল, ও রে, আমার জামাইটা আসছে, তোরা আমাকে বলবি না? ইস, মিস করে গেলাম কত টাইম। তোমাকে না বলছি তুমি আমায় জামাই বলবা না? জামাই ডাক শুনলে আমার কেমন যেন লাগে। যুথি আশিকের কথায় মুখ টিপে হেসে বলল, কিন্তু তোমাকে তো আমার জামাইয়ের মতো লাগে। এখন আমি কি করতে পারি বলো? এত জামাই জামাই লাগে যখন যখন সত্যিই বিয়ে করতে চাইবো,
বিয়ে করবে তো আমায়? তখন আবার আমার স্বামী আছে বলে কেটে পড়বে না তো? দুহাত বগল দাবা করে একটু ভাব নিয়ে না না না, একদম না। বিয়ে তো আমি সবাইকে রেখে তোমাকেই করব। সত্যি? হুম। তাহলে কাছে আসো তো, তোমার ওই সুন্দর গালগুলোতে টপ টপ দুটো চুমু খাই। আশিক কথাটা বলতেই জুথি ফিক করে হেসে দিয়ে গালটা এগিয়ে দিতেই হঠাৎ এমন সময় আরিশ হুট করে পেছন থেকে জুথির বাহুর দু সাইড ধরে বাচ্চাদের মতো করে ওখান থেকে অন্য পাশে সরিয়ে আশিকের দিকে হাত বাড়িয়ে দিতেই আশিকও হাসি মুখে আরিশের হাতে হাত দিতেই আরিশ বলল, একদম ঠিক। তুমি বরং আমার সাথে গরম গরম হেলদি খাবার খাবে, চলো। আরিশ কথাটা বলতেই আশিকও তাতে সায় জানিয়ে উঠে চলে যেতেই বেকুব হলেও ওখানে বসে থাকা ৬-৭টা মুখ ওরা চলে যেতেই নিজেরাও একে অপরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল। তবে সবার এমন মনোভাবের মধ্যে সূচি হাসি মুখে সেখান থেকে উঠিয়ে আরিশের পাশের চেয়ারটা টেনে বসতে বসতে বলল, ব্রো, সবকিছু মিটমাট হলো? আরিশ বুঝলো জুথি তাকে কি বোঝাতে চাইছে, তাই প্রসঙ্গ পাল্টে বলল, থাকবি কিছুদিন? বেশি পারবো না, ওই 3 কি 4 দিন। কলেজের চাপ বেশি। তাতেই হবে। মানে? কিছু না। আরিশ কিছু না বলতে সুচিও আর কথা বাড়ালো না। গরম গরম খাবারের গন্ধ পেয়ে প্লেট নিতে যদি তানিশা এসেছে ভুলে ভ্রু কুচকে টেবিলে এসে আরিশের মুখোমুখি বিপরীত সাইডে বসে প্লেট নিতে নিতে আর চোখে সুচির দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, এই সূচিটা তো আমার দলে ছিল, এখন আবার পোলট্রি খেয়ে হাদারামটার সাথে যোগ দিয়েছে নাকি? কিন্তু রাগ থাকলে তা আমি বুঝবো। তাই বলে আমার সামনে এই হারামজাদা অন্য কারোর সাথে এভাবে হেসে কথা বলবে? ওর এভাবে মনে মনে বকাবকি করার মধ্যে আরিশ হঠাৎ বিষম খেতে সুচি পানির গ্লাসটা আরিশের হাতে তুলে দিয়ে মাথা পিঠ চাপড়ে দিতেই জুথি চোখ জোড়া শুরু করে হাঁ করে হাত মুঠো করে রাগি রাগি চোখে দুজনের দিকে তাকাতেই সুচির হঠাৎ চোখ পড়ল জুথির দিকে। জুথির হঠাৎ এমন চেহারা দেখে সুচি মাথা চুলকে মেকি হেসে চেয়ারে বসে হালকা ঝুঁকে আরিশের কানে ফিসফিস করে বলল, ব্রো, তোর মন মনে হয় তোর ওপরে এখনো ক্ষেপে আছে, তাই না? বড্ড অভিমানী যে। কথাটা বলে আরিশ জুথির দিকে আর চোখে তাকিয়ে বাঁকা হেসে বাম হাতের বুড়ো আঙুলটা মুখের সামনে থেকে আস্তে সরিয়ে নিল। জুথি এভাবে ওদের কানে মুখে এসে কথা বলতে দেখে দাঁত কিরমির করে টেবিল থেকে উঠে চলে আসতে আসতে বলল, তনু, আমার রুমে আয়, যা বলবি বা বলবো আমার রুমে। বলে যে দেখিয়ে বড় বড় পা ফেলে নিজের রুমে চলে আসতেই তানিশাও উঠে জুথির রুমে এলো। তানিশা রুমে আসতেই জুথি শব্দ করেই রুমের দরজাটা বন্ধ করে দিল, যার শব্দ অল্প হলেও নিচে সবার কানে যেতে আরিশ খাবার মুখে দিতে দিতে পুনরায় বাঁকা হাসলো। জুথি চলে যেতেই আরিশ ও খাবার রেখে উঠে যেতেই সানজিদা খান বললেন, আরে আরিশ আব্বু, খাবার না খেয়ে যাচ্ছ কই তুমি? ততক্ষণে আরিশ ফোনে কাউকে টেক্সট পাঠিয়ে ফোনটা টেবিলের ওপর রেখে বেসিনের দিকে যেতে যেতে বলল, আম্মু, আর্জেন্ট কাজ আছে, সেটা সেরে জুমার আগে বাড়ি ফিরতে হবে। আরিশ কথাটা বলতে উনিও আর কথা বাড়ালেন না। ওদিকে জুথি রুমে এসে গায়ের ওড়নাটা ছুঁড়ে ফেলে ফুঁসতে ফুঁসতে বলল, কত বড় সাহস! জুথিকে শুধু শুধু এভাবে ফুঁসতে দেখে তানিশা বেকুব বনে বলল, আচ্ছা, তোর সমস্যাটা কি বলতো? কিছু না বাল, তুই চুপ করে বসে থাকতো। তানিশার আর কি করার, বেচারি ফোনটা নিয়ে বিছানায় বসতেই জুথি হুট করে ওর হাত থেকে ফোনটা মেরে ছিনিয়ে নিয়ে আরিশের নাম্বারটা উঠিয়ে কল দিতেই আরিশের রেখে যাওয়া ফোনটা টেবিলের উপর বেজে উঠতেই সানজিদা খান ফোনটা হাতে নিতেই কি মনে করে কলটা রিসিভ করে কানে ধরলেন। যদিও উনি সচরাচর আরিশের ফোন ধরেন না, আজ কি মনে করে রিসিভ করলেন কে জানে। তবে উনি রিসিভ করে এমন একটা কথা শুনবে খুনাক্ষরেও বুঝতে পারেননি, কারণ জুথি ফোন রিসিভ হওয়ার সাথে সাথে অপর সাইডে হ্যালো বলার আগেই বলল, হারামজাদা, লজ্জা করে না আমার সামনে অন্য মেয়ের সাথে হেসে হেসে কথা বলতে? তোরে তো আমি। ওর সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই সানজিদা খান বললেন, কিন্তু আমি তো তোমার হারামজাদা না, হারামজাদার মা বলছি, মানে তোমার শাশুড়ি। কি? হ্যাঁ। কারণ সানজিদা খান জুথির কণ্ঠ পেয়ে বুঝতে পেরেছিলেন এটা তার গুণধর ছেলের গুণধর বউ মৌ। জুথি ততক্ষণে ফোনটা কেটে দিতেই সানজিদা খান কানের থেকে ফোনটা সরাতেই আরিশ ও হাত ধুয়ে চলে এসে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, কে কল করেছিল আম্মু? রং নাম্বার।
সানজিদা খান কথাটা বলতেই আরিশ ওনার থেকে ফোনটা নিয়ে চলে যেতেই উনি একবার দোতলা যুথির রুমের দিকে তাকালেন, অতঃপর নিঃশ্বাস ফেলে নিজ কাজে রান্নাঘরে চলে গেলেন। হে আল্লাহ, সব দুঃখ কি আমার কপালেই থাকবে? কেন আমি কল করতে গেলাম? আহাজারি করে কথাগুলো বলতে বলতে মাথায় হাত রেখে তানিশার কাছে বিছানায় বসে পড়তেই তানিশা ওর ভাবসাব দেখে মুখ ভেটকে বলল,